ওয়ান্স চলবে না, আর এআই যুগে তারও না। শুরু থেকেই জবও করতেছো পড়াশোনার পাশাপাশি। ফার্মাসিউটিক্যাল ছিলাম আমি, তারপরে যদি আমার বিপদে হয় প্রত্যেক সেমিস্টারে আমাদের একটা ডে থাকে যেটাকে আমরা প্রজেক্ট শোকেসিং ডে দিই। এই সুইজারল্যান্ডে চলে যেতাম নাচকা খেতে, বিকালে আবার পর্তুগাল চলে যেতাম হচ্ছে আমরা দিনের ট্যুর। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইটিএম ডিপার্টমেন্ট সম্পর্কে জানবো এবং আমাদের সাথে আছে দুইজন অ্যামেজিং গেস্ট। তবে কথার শুরুতে আইটিএম ডিপার্টমেন্ট সম্পর্কে কিছু বলে নিই। সেটা হচ্ছে বর্তমানে দেখা যায় যে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড অথবা আইটি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা তাদের ব্যাচেলারের পরে এমবিএ করতেছে বিজনেস নলেজের জন্য। কারণ বর্তমানে ইন্ডাস্ট্রির ডিমান্ডটা অনেকটা এরকম যে আপনাকে শুধুমাত্র একটা ট্র্যাকে এক্সপার্ট হলেই হয় না, আপনাকে বিজনেস এবং ম্যানেজারিয়াল বা লিডারশিপ রোলেও অনেক বেশি এক্সেল করতে হয়। তো এই জায়গায় দাঁড়িয়ে আইটিএম ডিপার্টমেন্টের শুরু, যেখানে আমরা ব্যাচেলর থেকে আইটি এবং বিজনেস দুই ট্র্যাকে স্টুডেন্টদেরকে নলেজ গেইন করার সুযোগ করে দিচ্ছি এবং তারা তাদের পছন্দ মতো যে কোনো একটা ট্র্যাক চুজ করছে। এবং আমাদের এখানে দুইটা অ্যামেজিং মেজর আছে, একটা হচ্ছে যে ফিনটেক এবং আরেকটা হচ্ছে যে আইটি প্রজেক্ট ম্যানেজমেন্ট। এখন আমরা আমাদের গেস্টদের সাথে কথা বলবো। আমাদের সাথে যে দুজন গেস্ট আছেন তারা হলো বুশরা তারানুর এবং মোহাম্মদ শরীফুল ইসলাম। সো বুশরা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আর যে ওয়েদার, আর কালকে হচ্ছে আমাদের ফাইনাল এক্সাম শেষ হয়েছে, সো অবভিয়াসলি আমি অ্যামেজিং আছি আমি। আমি কিন্তু ভালো নাই, কারণ বৃষ্টির জন্য আমার আমার মন খুব খারাপ। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, অনেকে বিভিন্ন ক্ষয়ক্ষতি হচ্ছে বাংলাদেশে। তো ওভারঅল আমার মনটা খুবই খারাপ আসলে ওয়েদারের জন্য। বর্ষাকে তোমার ভালো লাগতে পারে। আমার কালকে এক্সাম শেষ হয়ে গেছে, সো আমি চিল। আচ্ছা, তবে মন খারাপের দিনে আমরা প্রথম কোশ্চেনটা এইভাবে শুরু করি যে আসলে তুমি কেন আইটেমে ভর্তি হয়েছো বা তুমি আইটেম সম্পর্কে কিভাবে জানছো? আইটিএম এর ভর্তির বিষয়টা আসলে অনেকটা লম্বাই বলা যায় আমার ক্ষেত্রে। আমি ছোটবেলা থেকে আমি যখন কলেজে পড়ি তখন থেকে প্রোগ্রামিং এর প্রতি একটা নলেজ মানে আগ্রহ ছিল। মনে হচ্ছিল যে না, প্রোগ্রামিং নিয়ে আমার পড়াশোনা করা উচিত। প্রোগ্রামিং রিলেটেড কোনো ডিপার্টমেন্টে যাওয়া উচিত। সিএসসি বা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এই ধরনের ডিপার্টমেন্ট। কারণ সবার মধ্যে একটা আগ্রহ থাকে। তো আমি বেশ অনেক ভাইব্রেন্ট ছিলাম। আসলে অনেক এক্সট্রোভার্ট ছিলাম। বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করতাম। সো আস্তে, আস্তে যখন নতুন, নতুন জিনিস জানা শুরু করলাম যে আসলে বাংলাদেশে কি কোন, কোন বিষয়ে পড়ানো হয় পাবলিক ইউনিভার্সিটিগুলোতে, প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে। তখন ঘাটাঘাটি করতে গিয়ে আসলে আইটিএম এর নামটা সামনে আসা। তখন আসলে বুঝতে পারলাম যে না, ভবিষ্যতের কথা যদি চিন্তা করি, প্রপার একটা ক্যারিয়ার ট্র্যাকের কথা চিন্তা করি, তাহলে এরকম একটা কম্বাইন্ড ট্র্যাকটাই আসলে আমার জন্য পারফেক্ট। কারণ শুধু আইটি নলেজ দিয়ে তো আর আসলে সম্ভব না। ইভেন আমি মজার ব্যাপার হচ্ছে যে আমি ড্যাফোডিলের সিএসসি ডিপার্টমেন্টে ইভেন 100% স্কলারশিপে পড়ার সুযোগ পেয়েছিলাম। এটারও পেছনে অবশ্য গল্প আছে একটা। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি 2022 সালে এবং হচ্ছে যে এর ২ বছর আগে আমি যখন কলেজে ছিলাম, তখন ড্যাফোডিলে এসেছিল একটা প্রোগ্রামিং কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য। সেখান থেকে আসলে ড্যাফোডিল সম্পর্কে জানা এবং ড্যাফোডিলের ডিপার্টমেন্টগুলো সম্পর্কে জানা। তো সবকিছু মিলে যখন ঘাটাঘাটি শুরু করলাম, তখন দেখলাম যে না, আমার জন্য হয়তো সিএসসি, সফটওয়্যার বা এরকম শুধু আইটি ট্র্যাকের কোনো ডিপার্টমেন্টের থেকে একটা কম্বাইন্ড ট্র্যাক আমার জন্য আসলে ভালো। তাছাড়া আমি কলেজ লাইফ থেকে কিছুটা জবের সাথে যুক্ত ছিলাম। এটা নিয়ে হয়তো পরে কথা হবে। তো ওই বিজনেস মাইন্ডসেট এবং হচ্ছে যে প্রোগ্রামিং এর প্রতি আগ্রহ সবকিছু মিলিয়ে আমি দেখলাম যে না, আইটিএম এর কোর্স কারিকুলামটা খুবই চমৎকার, যেখানে আইটি বিজনেস দুটো বিষয়ে পড়াশোনা করা যাচ্ছে। তো আসলে সেখান থেকে আইটিএম এ আসা এবং প্রায় 4 বছর হয়ে গিয়েছে পড়াশোনা শেষের পথে প্রায়। আচ্ছা, আমি যেহেতু শরীফকে ব্যক্তিগতভাবে চিনি, তো শরীফের যে আইটিএমে যখন ভর্তি হওয়া তখন খুবই নতুন আইটিএম ডিপার্টমেন্টটা। একটা ব্যাচও তখন গ্র্যাজুয়েট করে না। সো এটা খুব একটা সাহসী সিদ্ধান্ত ছিল যে নতুন একটা ডিপার্টমেন্টে এসে ভর্তি হওয়া, সেইখান থেকে অনেক বেশি কিছু অ্যাচিভ করে নিয়ে যাওয়া। সো তোমার জন্য আসলে লটস অফ অ্যাপ্রিসিয়েশন। এখন আমরা একটু বুশরার কাছ থেকে শুনি যে বুশরা কেন আইটিএম ডিপার্টমেন্টে ভর্তি? ওয়েল, আমার স্টোরিটাও একটু লং এবং কোয়াইট ইন্টারেস্টিং বলা যায়। কারণ আমি হচ্ছে যখন অ্যাডমিশন সেশনটা চলে, তখন আমি অ্যাজ ইউজুয়াল দেশে বাইরে একটা ইউনিভার্সিটিতে আমার ভালো একটা স্কলারশিপ, বাট স্কলারশিপটা একটু ভালো হলে একটু ভালো হতো আমার জন্য। একটা স্কলারশিপ পেয়েছিলাম জাপানে। কিন্তু পরবর্তীতে আমার আসলে কোর্স কারিকুলাম আরও ফিউচার ক্যারিয়ার সব কিছু চিন্তা ভাবনা করার পর মনে হলো যে আসলে এমন একটা সাবজেক্ট আমাদের দরকার, যেখানে মানে আমি খুব ভাইব্রেন্ট থাকবে। আমার একদিক থেকে যেহেতু এখন ফিউচার টোটালি আইটি বেসড, একদিক থেকে আইটি যেমন আমি শিখতে পারবো, আর লাইফে চলতে গেলে বেসিক্যালি মানে বিজনেসটা লাগে। বিজনেস ছাড়া আসলে কোনো কিছু প্রপারলি হয় না। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছিল যে না, এমন একটা সাবজেক্ট যেখানে বহুত আসলে থাকবে। তো সেই পার্সপেক্টিভ থেকে আমি খুব ঘাটাঘাটি করার পর দেখলাম যে ড্যাফোডিল ইউনিভার্সিটি একটা অ্যামেজিং সাবজেক্ট একটা আছে, যেটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট। দেন আমার মনে হলো যে আই থিঙ্ক দ্যাটস ফর মি। সো আই জাস্ট অ্যাডমিট দ্যাটস ইট। ওকে, সো বুশরার স্টোরিটাও ইন্টারেস্টিং। এখন পরবর্তীতে যেটা হয়েছে, বুশরা বা শরীফ, তোমরা তো 2022-23 সালের স্টুডেন্ট।
এরপরে এআই এর একটা ম্যাসিভ অ্যাডভান্সমেন্ট আসছে। যখন আমরা দেখছি যে জব সেক্টর একটা বড় পরিবর্তন হওয়া শুরু করছে, যেখানে শুধুমাত্র কোডার বা শুধুমাত্র একটা সিঙ্গেল সর্ট অফ নলেজ দিয়ে আসলে কেউ জব সেক্টরে খুব বেশি ভালো করতে পারতেছে না। সো এই জায়গায় আসলে আইটিএম একটা বড় স্কোপ তৈরি হয়ে গেছে, যেটা আসলে যত দিন যাবে তত বাড়বে। কারণ তোমাকে আসলে যখন একটা কোম্পানিতে ভালো পজিশনে যাইতে হচ্ছে, তোমাকে একজন ভালো প্রজেক্ট ম্যানেজারও হইতে হবে, তোমাকে প্রজেক্টটা হ্যান্ডেল করা অবশ্যই শিখতে হবে। এর পাশাপাশি তোমাকে জানতে হবে যে তুমি আইটির অ্যাপ্লিকেশনটা কিভাবে করবা। কারণ এখন যদি আমি একদম স্মল এন্টারপ্রাইজ থেকে শুরু করি প্লাস লার্জ কর্পোরেশন, সবাই কিন্তু তাদের বিজনেসের সাথে আইটিতে যেমন শিফট করতেছে, আবার তাদের বিজনেসের প্রজেক্টগুলোকে খুবই এফিসিয়েন্টলি রান করাও তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। আমি এই জায়গায় অভিষেক একটু অ্যাড করতে চাই। বিজনেসের বিষয়টা যে তুমি ব্যাখ্যা করলে, আসলে বিজনেস নিয়ে মানুষের মধ্যে একটা রং কনসেপশন আছে যে সবার কেমন বিজনেস নিয়ে পড়া উচিত। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়বো, আমি মেকানিক্যালে পড়বো। আমরা যদি একটু ওয়াইজলি আসলে চিন্তা করি যে আমরা অধিকাংশ মানুষই তো আইদার বিজনেস করবে অথবা আইদার চাকরি করবে। সো যারা বিজনেস করবে তাদের তো অবশ্যই বিজনেস নলেজ দরকার আছে, কিন্তু যারা চাকরি করবে, আমি বিগত কয়েক বছরের জব এক্সপিরিয়েন্স থেকে যেটা বলতে পারি যে কেউ যদি চাকরি করে, সেটা যে ফিল্ডই হোক না কেন, তার আসলে বিজনেস নলেজটা প্রয়োজন। কারণ তুমি যখন একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছো, চাকরি করছো, তুমি হয়তো ফাইন্যান্সে জব করছো, তুমি এইচআরে জব করছো, তুমি ম্যানেজমেন্টে জব করছো, বা তুমি প্রোগ্রামিং করছো, তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করছো, কিন্তু ওভারঅল কোম্পানিটা তো বিজনেস করছে। সো তোমাকে কিন্তু ওইটাই মাথায় রাখতে হবে যে আমি যাই করছি এটা যাতে কোম্পানির বিজনেস অবজেক্টিভটাকে ফুলফিল করে। সো ইউ হ্যাভ টু নো দ্যাট হাউ বিজনেস ওয়ার্কস। তুমি সেলসে থাকো বা হচ্ছে তুমি প্রোগ্রামিং, তুমি ইঞ্জিনিয়ার হও বা তুমি হচ্ছে ফিল্ড ভিজিটে থাকো, তুমি যে কোনো পজিশনে থাকো না কেন একটা কোম্পানিতে, প্রোডাকশনে থাকো, ইউ হ্যাভ টু থিঙ্ক যে এইটা দিয়ে কিভাবে কোম্পানি প্রফিট করতে পারবে, কোম্পানি কিভাবে সেল করতে পারবে। এটা ওই জায়গাটা থেকে আমার মনে হয় যে অনেকের যাদের রং আইডিয়া আছে না, বিজনেস মানেই হচ্ছে আমার ব্যবসায় নামতে হবে, এই কথাটা আসলে ভুল। আর একটু অ্যাড করি, প্রত্যেকটা সেক্টরে কিন্তু আইটি লাগে। মানে স্কুলেও যান, সেখানেও ওনারা ট্রাই করে যে কম্পিউটার রিলেটেড ইয়া করবে। প্লাস হচ্ছে অবভিয়াসলি ভাই যেটা বললো যে বিজনেস লাগে, তো সেই পার্সপেক্টিভ থেকে আমার মনে হয় দুইটা ছাড়া আসলে মানে ওয়ার্ল্ড চলবে না, আর এআই যুগে তারও না। হ্যাঁ, এআই এর যুগে সত্যি বলতে বিজনেসের গ্রোথটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এর পাশাপাশি টেকনোলজি ইন্টিগ্রেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা দিন অটোমেশনের দিকে চলে যাচ্ছি, যেখানে আসলে মানুষের আসলে কাজটা এটা হয়ে যাচ্ছে যে সে কিভাবে প্রজেক্টটাকে আরো বেশি এফিশিয়েন্ট করবে। কারণ এআই কে আসলে থিঙ্কিং ক্যাপাসিটি নিয়ে তৈরি হয় না, বা ক্রিয়েটিভ যে থট, এটা আসলে মানুষকে বের করতে হবে। বিজনেসের যে অ্যাডভান্স তোমার নলেজ যেটা, বা বিজনেসকে আসলে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে কিভাবে আরো বেশি গ্রোথ পার্সপেক্টিভ থেকে দেখা যায় যে সবকিছু আসলে মানুষকে করা লাগবে। তো যখন আমরা এগুলো নিয়ে কথা বলতেছি, একটু কোর্স কারিকুলাম নিয়ে কথা বললে আসলে হ্যাঁ, মানায় না। অবভিয়াসলি সবাই আসলে কোর্স কারিকুলাম দেখি আইটি মার্কেটিং বেস হয়। সো দ্যাট মেক ইট তো আমরা মাস্ট। ভাইব্রেন্ট একটা কোর্স মানে। আচ্ছা, তাহলে এখন লাস্ট সেমিস্টারে তো তোমরা সবাই কোনো না কোনো কোর্স করছো, তো এখন বুশরা আমাকে একটু বলো যে তোমার লাস্ট সেমিস্টারে সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে কোন কোর্সটা আইফেল? আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগছে অন্টারপ্রেনারশিপ ইন আইটি। এটা একটা রিজন আছে। আমরা প্রিভিয়াসলি আমরা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের উপর একটা কোর্স করি। তো আমাদের স্যার হচ্ছে আমাদের কোর্স টিচার একটা খুব ইন্টারেস্টিং একটা প্রজেক্ট দেয় যে তোমরা একটা বিজনেস আইডিয়া গ্রো করো, এটা তোমাদের প্রেজেন্ট করতে হবে। কাইন্ড অফ শার্ক ট্যাঙ্কের মতো, নট লাইক সিমিলার বাট কাইন্ড অফ, আমরা ওই ফিলটা পাইছি। দেন হচ্ছে আমরা চিন্তা করলাম যে কি করা যায়। তো মনে হচ্ছে আমরা তো প্রিভিয়াসলি আমরা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছিলাম। এর আগের সেমিস্টারে আমরা আম, আরেকটা কোর্স ছিল যে ইউআই এর উপর একটা কোর্স ছিল, সেটার উপর আমরা পড়াশোনা করছিলাম। তো আমি যেহেতু ইউআই এর উপর যে কোর্সটা ছিল ওইটা দিয়ে আমি আমার নেক্সট সেমিস্টার ওয়েব ডেভেলপমেন্টে ওয়েবটা আমি ডেভেলপ করে ফেলছি। এই ওয়েবটা দিয়ে তো আমি বিজনেসও করতে পারি না। দেন আমরা ওইটা দিয়ে কাজ করি এবং একটা ভালো একটা কম্পিটিশন, ভালো একটা পজিশন আমাদের আসে। সো এটাই আমার কাছে বেশি ইন্টারেস্টিং লাগছে। সাউন্ডস ইন্টারেস্টিং, কারণ দেখা যায় যে নর্মালি আমরা কোন একটা ওয়েব অ্যাপ ডেভেলপ করতেছি এবং এটার প্রেজেন্টেশন আসলে হয় ওয়েব অ্যাপটার আসলে ফিচার্সগুলো দেখানো। কিন্তু আইটিএম এর একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানে আমি ফিচারগুলো দেখানোর পাশাপাশি বিজনেসের স্কোপ দেখাই, এটা আমরা লেখাচ্ছি যে এক্স্যাক্টলি। ব্রেক ইভেন্ট অ্যানালাইসিস করতেছি কিভাবে কি করা যায়, একটা প্রজেকশন দেখাইতেছি। আসলে বিজনেসে আসলে প্রজেক্ট, আমরা যদি একটা বিজনেসকে একটা প্রজেক্ট হিসেবে ভাগ করি, এটা কিভাবে আরো বেশি এফিশিয়েন্ট করা যায় সেই টুলস গুলো সম্পর্কে আসলে আমরা কাজ করতেছি। সো ওভারঅল দেখা যায় যে আমাদের একটা গুড কম্বিনেশনের মধ্যে চলে আসছে। আচ্ছা ঠিক আছে, কোর্স কারিকুলাম নিয়ে তো আমরা কথা বললাম। এবার শরীফ যেহেতু একদম শুরু থেকে জবও করতেছো পড়াশোনার পাশাপাশি, তোমার এই জবের জার্নিটা আমরা জানতে চাই যে পড়াশোনার পাশাপাশি জব কিভাবে তুমি কন্টিনিউ করলে এবং এখানে আইটিএম তোমাকে কিভাবে হেল্প করছে? আইটিএম অনেকভাবে আসলে হেল্প করেছে, যদিও আমাকে প্রশ্নটা করা হয়নি, বাট এন্টারপ্রেনারশিপ আইটি কিন্তু আমারও খুব ফেভারিট একটা কোর্স। আমার আরও ফেভারিট কোর্স আছে, এবং মেইন কথা হচ্ছে যে জায়গাটা হয়তো আমি একটু অ্যাড করতে চেয়েছিলাম যে
আমাদের এই যে আমরা যখন আইটি স্টার্টআপের কথা চিন্তা করি, আমরা বিজনেস পিচ বানানো বা ইনভেস্টর খোঁজা, এই যে স্টেপগুলো এখনকার ইয়াংদের মধ্যে খুবই কমন একটা প্র্যাকটিস, যে তারা আসলে একটা নতুন স্টার্টআপ দিবে, টেক স্টার্টআপ দিবে, সেখানে বিজনেস পিচিং করবে। ওই গ্যাপটা আসলে এন্টারপ্রেনারশিপ ইন আইটি নামটাও খুবই ফ্যাসিনেটিং, আসলে আমরা বুঝতে পারছি এই গ্যাপটা পূরণ করে। যাই হোক, তোমার প্রশ্নের প্রসঙ্গে আসি, তুমি জব এক্সপিরিয়েন্স নিয়ে কথা বললে। আমি আইটিএম আমাকে জব এক্সপিরিয়েন্স রেখেছে, আমি বলবো বেশ ভালোভাবেই হেল্প করেছে। আমি যখন আইটিএম ভর্তি হই তখন থেকে আমি পার্ট টাইম একটা জবে যুক্ত ছিলাম 10 মিনিট স্কুলের সাথে। আমরা অনেকেই জানি বাংলাদেশের লার্জেস্ট এডটেক কোম্পানি। তো পরবর্তীতে হচ্ছে সেখানে সেলস অ্যান্ড মার্কেটিং টিমে ছিল, অ্যাপ্লিকেশন চ্যানেলে আমি কাজ করতাম। তো আমি যখন আইটিএমে ভর্তি হই, পরবর্তীতে আইটিএমে ভর্তি হওয়ার পাশাপাশিও হচ্ছে আমি জবটা চালিয়ে যেতে পারছিলাম। এর কারণ হচ্ছে আইটিএমের ক্লাস স্কেডিউল এবং হচ্ছে কোর্স কারিকুলাম এন্ড ওভারঅল ফ্লেক্সিবিলিটি। কারণ আমাদের মানে রুটিনগুলো এমনভাবে করা হয়, ক্লাসগুলো এমনভাবে সাজানো হয় যাতে স্টুডেন্টরা পড়াশোনার পাশাপাশি কিছু একটা করতে পারে। এই জিনিসটা আমার চেয়ে খুব অ্যামেজিং লেগেছে। এবং শুধু কিন্তু আমি না, আমাদের ডিপার্টমেন্টে অনেকেই জব করছে এখনো, আমরা যেটা দেখছি আমার কাছে দেখে খুবই ভালো লাগে। এবং এই যে আইটি বিজনেসের কম্বিনেশন থাকার কারণে অনেক ক্ষেত্রেই হচ্ছে স্টুডেন্ট থাকা অবস্থায় তারা জবের ক্ষেত্রে প্রায়োরিটি পাচ্ছে। অ্যান্ড ওভারঅল হচ্ছে আমি টেনর স্কুলে 2 বছর কাজ করি। এখন বর্তমানে আমি হচ্ছে ইউএস বেসড একটা প্রতিষ্ঠানে রিমোট জব করছি। সেখানে আমি বিজনেস অপারেশনস দেখাশোনা করছি। সো আমি বলব যে এই যে আইটি ম্যানেজমেন্টের যে কম্বাইন্ড ট্র্যাক, তো আমার জব এক্সপিরিয়েন্সগুলো আসলে ওই রিলেটেডই আসলে বলা যায়। বিজনেস অপারেশনস, সেলস ম্যানেজমেন্ট বা সেলস অপারেশন। সো আমি বলব যে আমি খুবই, যখনই আমি কোর্সে একটা জিনিস শিখছি, আমাদের সেটা প্র্যাকটিস করার জায়গাটাই হচ্ছে যে আমার অফিস, আমার জব প্লেস। সো আমি যখন কোর্সে যা শিখছি, অনেক সময় দেখা গিয়েছে যে আমার অফিসে সেই জিনিসটা আমি প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছি পাশাপাশি। বা অনেক কিছু হয়তো অফিসে আমি অলরেডি জানি, সেটা আমি আবার ক্লাসে শেখার সুযোগ পাচ্ছি। তো আমার কাছে আসলে লার্নিং জার্নিটা খুবই ইন্টারেস্টিং ছিল, যে পড়াশোনার পাশাপাশি জব করা খুবই ইন্টারেস্টিং ছিল আমি বলব। আচ্ছা, আমরা অনেকক্ষণ ধরে একটু ফর্মাল আলোচনা করতেছি। এখন আমরা একটু কথা বলি যে বুশরা, ওভারঅল ডিপার্টমেন্টে তোমার সবচেয়ে প্রিয় শিক্ষককে, ফেভারিট ফ্যাকাল্টি? সবাই তো অ্যাকচুয়ালি না, এইভাবে বলা যাবে না। তোমাকে অ্যাটলিস্ট একজন বা দুইজনের নাম বলতে হবে। একটা মানে কোশ্চেনের আনসারটা তো সত্যি খুবই কঠিন। কারণ সব টিচার এত বেশি মানে কোঅপারেটিভ আর এত বেশি ফ্রেন্ডলি। মানে অ্যাকচুয়ালি না, অনেকেই আমি শুনছি প্রত্যেকেরই স্টুডেন্টদের ডিপার্টমেন্টের কিছু থাকে যে ও আমার ডিপার্টমেন্ট ভালো না, আমার ডিপার্টমেন্টে অমুক খাবার খারাপ, অমুক টিচার পড়ানো ভালো না। তো আমাদের ওই স্কোপটাই দেয় নাই যে আমরা বলবো যে আমার ডিপার্টমেন্ট ভালো না, এটা বলে আমার বিচিং করবো, ওই স্কোপটাই নাই। সো এটা একটু কঠিন আনসার দাও, তাও যদি স্পেসিফিক বলতে হবে। হ্যাঁ, একটাও বলো, এক কিস একজনে বলো এবং কেন তাকে তোমার ভালো লাগে। আমার একজন, আমাদের দুইজন আমার ফেভারিট টিচার আছে। ফার্স্টে হচ্ছে অবভিয়াসলি আমাদের হেড ম্যাম নুসরাত ম্যাম, এবং সেকেন্ডলি হচ্ছে রায়ান স্যার। কেনই যদি প্রশ্ন আসে, আসলে নুসরাত ম্যাম হচ্ছে কাইন্ড অফ আমার একটা ইন্সপিরেশন। উনি এত ভালো পড়াচ্ছেন, পাশাপাশি একজন উইমেন হয়ে উনি ওনার ফ্যামিলিকে প্রপার গাইড করছেন, পাশাপাশি আমাদেরকেও এত ভালোভাবে পড়াচ্ছেন। মানে এটা আমার মনে হয় ওনার লাইফটা আসলে মানে প্রত্যেকটা মেয়ের একটা ইন্সপিরেশন হওয়া উচিত। আর সেকেন্ডলি হলো রায়ান স্যার, কারণ স্যার খুবই হচ্ছে মানে কি বলে, আমাদের প্রত্যেকটা কোর্স খুব ডিটেইলে পড়ান। আর সবচেয়ে বেশি যেটা ভালো লাগে, উনি ক্লাসের মধ্যে ইনস্ট্যান্ট আমাদের টাস্ক দেন। তো যখন স্যার আমাদের ক্লাসে মানে টাস্ক দিবেন অ্যাভোডার প্রজেক্ট, তখন অবভিয়াসলি আমাদের যেটা হয় যে পড়াটা ক্লাসে হয়ে যায়। তো বাসায় এসে হালকা একটু পড়লে, আর আমরা তো অবশ্যই পরীক্ষার আগের রাতের যোদ্ধা, পড়ে তারপর পরীক্ষা দিই। দর্শক সিয়ারের কথা বলা যায় আমাদের এখানে। মানে সেরকম একটা পার্সপেক্টিভ থেকে সাথে না সব কিছুই ভালো। মানে যেহেতু বলো স্পেসিফিক করে, আমি জানি না পরে যদি আমার বিপদে হয় এটার জন্য আপনি দায়িত্ব পান। তা না, বুশরার কথা শুনে, এই যে টাস্কের কথা শুনে আমার আসলে মনে পড়লো যে আইটিএম এর আমাদের যেটা হয় যে আমরা প্রজেক্ট বেসড লার্নিং অনেক বেশি ফোকাস করি, এবং প্রত্যেক সেমিস্টারে আমাদের একটা ডে থাকে যেটাকে আমরা প্রজেক্ট শোকেসিং ডে দিই। সেখানে প্রত্যেক স্টুডেন্ট তাদের প্রজেক্ট শো করছে। এখন এইটা অ্যাডভান্টেজটা হচ্ছে যে জুনিয়র যারা, তারা আসলে দেখতে পারতেছে সিনিয়র এই সেমিস্টার কি ধরনের প্রজেক্ট বিল্ড করবে। তো তাদের জন্য হেল্প করছে যে তারা যেন পরবর্তীতে আরো ভালো কিছু করতে পারে। তারপর সিনিয়র যারা, তারা জুনিয়রদেরকে ফিডব্যাক দিতে পারতেছে যে আমরা তো এই কোর্সটা করে আসছি, তাহলে তুমি এই জায়গায় আসলে তোমার ইমপ্রুভমেন্টটা করতে পারো। টিচাররা সবাইকে কম্বাইনলি ফিডব্যাক দিচ্ছে। তো এটা খুব একটা ইউনিক একটা স্পেস, যে প্রজেক্ট শোকেসিং ডে এর মতো একটা ডে থাকা, যেখানে প্রত্যেকটা সেমিস্টার স্টুডেন্টরা তাদের কোর্স কারিকুলাম রিলেটেড প্রজেক্টগুলো একদিন এসে শোকেস করতেছে, এবং এটার উপরে মার্ক থাকতেছে, জাজমেন্ট হচ্ছে, পুরস্কার হচ্ছে।
না আরেকটা জিনিস কিন্তু হচ্ছে সেটা হচ্ছে আমরা কিন্তু এটা আমাদের সিভিতে অ্যাড করতে পারছি যখন আমরা প্রফেশনাল লাইফে যাব এক্স্যাক্টলি আমাদের আমরা কি করছি আমরা ফ্রেশারদের তো অবভিয়াসলি নিবে না কিছু তো দেখাইতে হবে তাহলে আমরা just দেখাবো যে এই যে আমরা এগুলো করছি আর প্রজেক্টগুলো এত সুন্দর রিলেভেন্ট লাইক আমি থার্ড সেমিস্টারে যেটার উপর ইউআর উপর কাজ করছিলাম সেটা নিয়ে আমি নেক্সট সেমিস্টার ওয়েব ডেভেলপ করছি আর সেটা নিয়ে আমি এর পরের সেমিস্টার বিজনেসের দিকে কিভাবে নেওয়া যায় সেটা নিয়ে কাজ মানে প্রেজেন্ট এই যে আমি আর ট্যাগ করতে শুরু honest, এইটা আমার কাছেও খুবই অ্যামেজিং লাগে। সেটা হচ্ছে প্রজেক্ট ডেভেলপমেন্ট আইটিএমে যেভাবে প্র্যাকটিসটা হয় যে আমরা স্টুডেন্টদেরকে প্রচুর প্রজেক্ট বানাতে হয় 4 বছর। আমরা বিজনেস প্রজেক্ট বানাই, আমরা বিজনেস স্পিচ বানাই, অনেক সময় অ্যাপ বানাই। আমরা অ্যাপ ডেভেলপমেন্ট কোর্স করেছিলাম, তারপর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট কোর্স, আমরা ওয়েবসাইট বানাই। ডিফারেন্ট জিনিস বানানো হয় আসলে। বিজনেস কোর্সেও যেমন আমাদের প্রজেক্ট বানাতে হয়, আইটি কোর্সেও প্রজেক্ট বানাতে হয়। অ্যান্ড সেই ওই যে অবরী যেটা বললো যে একটা প্রজেক্ট শোকেজিং ডে হয় যেখানে সকল ব্যাচের স্টুডেন্ট যারা এই কোর্সগুলো করছে সবাই একই সাথে নিজেদের প্রজেক্টগুলো শো করে। আমরা দেয়ালে পোস্টার লাগিয়ে দিই, তারপর হচ্ছে বিভিন্ন রকম দেয়ালিকা টানানো হয় এবং জুনিয়ররাও সেটা দেখতে পায়, তারা দেখে সেটা ইন্সপায়ার্ড হয়। সো এই যে থিঙ্কিং ক্যাপাবিলিটি ইমপ্রুভ করা বা ইমপ্রুভ করার একটা জায়গা, নিজেদের দক্ষতা প্রকাশ করার একটা জায়গা, এই জায়গাটায় আমি বলবো এই প্র্যাকটিসটা খুবই ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড আসলে, যে বিজনে যে আমরা কিছু ডেভেলপ করে সেটা শো করার চেষ্টা করছি। আরেকটা মজার বিষয় হচ্ছে যে মোস্ট অফ দ্য কেসেস সিএসসি সফটওয়্যার স্টুডেন্টরা ভাবে যে মানে যেটা করে যে আফটার গ্রাজুয়েশন দে আর গোয়িং টু বি এমবিএ বাট আমাদের সেটাই করতে হচ্ছে আমরা অলরেডি আমরা ওই এমবিএ করছি, আমরা ব্যাচেলর এমবিএ করছি গাইস। আমাদের আমরা অ্যাটলিস্ট ফ্লেক্স নিতে পারি ওদের সাথে যে সিএসসি ফ্রেন্ডদের সাথে যে আচ্ছা আমাদের তো ওই এমবিএটা লাগবে। আমি মাঝে মাঝে আমাদের তো এমবিএ লাগবে না, তারপর আমি চিন্তা করি যদি আমাদের এমবিএ করতে এমবিএ দিয়ে কি পড়বো, আমাদের তো সব পড়া হয়ে গেছে, এমবিএ করা ভালো কিছু নাই আসবে। সাউন্ড ইন্টারেস্টিং। তো আইটিএমে তো 2টা মেজর অফার করে, আমরা একটু শরীফের কাছে আসি, তোমার পছন্দের মেজর কোনটা? আমার পছন্দের মেজর এবং যেটা আমিও নিয়ে শেষ করে সেটা হচ্ছে আইটি প্রজেক্ট ম্যানেজমেন্ট। আমি ব্যক্তিগতভাবে এটা খুবই পছন্দ করি। এটার বেশ কিছু রিজন আছে। আমি যদি বলি প্রথম কথা, যেহেতু আমি পড়াশোনার পাশাপাশি জবের সাথে যুক্ত, বিগত 2-3 বছর ধরে আমি জব করছি ইউনিভার্সিটিতে, পুরোটাই বলা যায় পার্ট টাইম ফুল টাইম বিভিন্ন জবের সাথে যুক্ত ছিলাম। সো ওই যে বিজনেসের একটা নলেজ এবং কর্পোরেট লাইফের অভিজ্ঞতা পাশাপাশি পড়াশোনা সবকিছু মিলে আমি দেখলাম যে না, যারা আসলে ম্যানেজেরিয়াল পজিশনে যেতে চায় তাদের যদি আইটি নলেজটা থাকে, বিজনেস নলেজটা থাকে, এটা আসলে খুব কম্বাইন হেল্প করে। এবং হচ্ছে যে কোর ডেভেলপারদের থেকেও অনেক সময় দেখা যায় আইটি প্রজেক্ট ম্যানেজার যারা, সো তাদের আমরা বেনিফিটটা কোন জায়গায়, যে আইটি প্রজেক্ট ম্যানেজার এমন না যে তার কিন্তু আইটি নলেজ নাই, হি নোজ যে হাউ প্রোগ্রামিং ওয়ার্কস, হি নোজ দ্যাট ওয়ার ইজ দ্য বাগ, হাউ টু ডিবাগ দিস, অ্যান্ড অলসো হি নোজ যে হচ্ছে যে কিভাবে এটা ম্যানেজ করতে হবে, প্রজেক্টটা ডেডলাইনের মধ্যে শেষ করতে হবে। সো দুটো নলেজই তার মধ্যে আছে। এই জন্য আমার কাছে মনে হয় আইটি প্রজেক্ট ম্যানেজমেন্ট এই মেজরটা আমি চুজ করেছি। এবং আমি চাইবো যে অনেকেই যারা আসলে ভবিষ্যতে চিন্তা করছে যে না আমি এরকম কোনো ম্যানেজারিয়াল বিজনেস অপারেশনস বা ম্যানেজমেন্ট রিলেটেড কোনো ক্যারিয়ারে যেতে চাই, তাদের আসলে আইটি প্রজেক্ট ম্যানেজমেন্ট কোর্সটা নেওয়া উচিত, মেজরটা নেওয়া উচিত। আচ্ছা, বুশারের ক্ষেত্রে আইটি প্রজেক্ট ম্যানেজমেন্ট বাদেও তো আমাদের আরো একটা মেজর অফার করা হয় ডিপার্টমেন্ট থেকে। তো তোমার জন্য আসলে তোমার জন্য ওই ফিনটেকের মেজরের দিকে তুমি দেখতে চাও নাকি শরীফের মতো তুমি সেম ট্র্যাকে যাইতে হবে? অবভিয়াসলি মানে আমার সিনিয়রের ট্র্যাকে যাব না, আমি সরি টু সে ওই প্রিন্টেক নিয়ে আমার মেজর নেওয়ার ইচ্ছা আছে। এটা একটা রিজন আছে। আমি হচ্ছে আমার ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স আছে, তো যখন আমি দেশের বাইরে আমার সেমিস্টার এক্সচেঞ্জের পার্সপেক্টিভ থেকে যখন দেশের বাইরে ছিলাম সেখানে খুব মানে যেটা দেখতেছিলাম যে খুব ক্যাশলেস ব্যাপার স্যাপার আছে। তো ওই মোমেন্টে দেখলাম যে আসলে বাংলাদেশে আস্তে আস্তে হচ্ছে, এখনো টোটালি হয়নি, আমি বলবো না টোটালি ওই দেশের মতো হয়ে গেছে, বাট আস্তে আস্তে হচ্ছে। তো সেই এই জায়গায় একই ইউনিভার্সিটি দিয়ে রাখি, আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাস কিন্তু সম্পূর্ণ ক্যাশলেস। আমরা যারা একটু জানি না, ড্যাফোডিলে কিন্তু কোনো ক্যাশ ইউজ হয় না। আমাদের ড্যাফোডিলের ক্যাম্পাসের ভিতরে যতগুলো জায়গা আছে, স্টুডেন্টরা যায় ক্যাফেটেরিয়া থেকে শুরু করে ফুড কোর্ট, সব জায়গায় হচ্ছে আমরা ক্যাশলেস পেমেন্ট করি। আরেকটা ফ্লেক্সের বিষয় হচ্ছে এটা কিন্তু ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, ফার্স্ট টাইম ইন বাংলাদেশ ক্যাম্পাস, ক্যাশলেস ক্যাম্পাস। ইয়েস, ওকে পুষা, তুমি কিছু বলছিলে? জি জি। তো সেই পার্সপেক্টিভ থেকে আমার মনে হয় যে আসলে ফিউচারে আমার যখন মেজর নেওয়ার টাইম আসবে তখন আসলে ওই ক্যাশলেস ব্যাপারটা প্রায় চলে আসবে। তো ওই মোমেন্টে খুব বেশি দরকার পড়বে হচ্ছে যারা এটা নিয়ে কাজ করে, ফিনটেক নিয়ে, বিকাশ, নগদ, রকেট। সো আর আমি কিন্তু অলরেডি জানতেছি বিজনেসের বিষয়ে, আমার আইটি বিষয়ে নলেজ আমার প্রপারলি আছে। তো আমি অবভিয়াসলি আমার মনে হয় যে ওখানে আমি বেস্ট আমার দিতে পারবো। তো সেই পার্সপেক্টিভ থেকে মনে হয় যে ফিনটেকটা আমার জন্য বেটার। আর তোমার জন্য ফিনটেক বেটার, বাট তোমার কথা শুনতে শুনতে তোমার ইন্টারেস্ট এক্সপিরিয়েন্সের কথা শুনতে একটা জিনিস মনে পড়লো, সেটা হচ্ছে
আমাদের আইটিএম এ একটা খুব মজার বিষয় আছে, এটা হচ্ছে যে 6 ক্রেডিট আমাদেরকে দেওয়া হয় স্টাডি অ্যাব্রোডের জন্য। আমি জানি না বাংলাদেশে আর কোনো সাবজেক্ট আছে কিনা, আমার দেখা নাই। তো এখন 6 ক্রেডিটে অনেকটা এইভাবে দেওয়া হয়, কেউ চাইলে ইন্ডাস্ট্রিয়াল প্লেসমেন্টে যেতে পারে, কেউ স্টাডি অ্যাব্রোডে যেতে পারে, কেউ চাইলে ইন্টার্নশিপ করতে পারে। তো আমাদের আসলে স্টাডি অ্যাব্রোডের নাম্বারটা অনেক বেশি। তো আমি আসলে শরীফকুল থেকে দিয়ে শুরু করবো, কারণ শরীফের ইন্টারন্যাশনাল এক্সপোজারটা অনেক বেশি। এটা তুই আসলে তোমার এক্সপিরিয়েন্স। আমি এই বিষয়ে সারা রাত কথা বলতে পারবো, টু বি অনেস্ট। সো ইভেন থ্যাংক ইউ মানে আসলে এই বিষয়টা সামনে আনার জন্য। প্রথমত আমি আমার ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স বলার আগে আমি ড্যাফোডিলের ইন্টারন্যাশনাল এক্সপোজার নিয়ে একটু বলতে চাই যে ড্যাফোডিল ইটসেলফ, মানে আমি কোনো র্যাঙ্কিং এর বিবেচনায় বলছি না, কোনো কম্প্যারিজনের তুলনায় বলছি না, বাট ড্যাফোডিলের বাংলাদেশের মধ্যে সব থেকে বেশি ইন্টারন্যাশনালি অ্যাক্টিভ একটা ইউনিভার্সিটি। অ্যান্ড ড্যাফোডিলের 600-রও বেশি ইউনিভার্সিটির সাথে পার্টনারশিপ রয়েছে বিভিন্ন প্রোগ্রামের জন্য, যেখান থেকে স্টুডেন্টরা ড্যাফোডিল থেকে স্টুডেন্টরা ওইসব ইউনিভার্সিটিতে পড়তে যায় স্কলারশিপ নিয়ে, ফুল স্কলারশিপ বা পার্সিয়াল স্কলারশিপ। ওই সমস্ত দেশ থেকে ড্যাফোডিলের স্টুডেন্ট পড়তে আসে। ড্যাফোডিলে কিন্তু অনেক বিদেশি স্টুডেন্ট রয়েছে, ব্যাচেলার্সে, মাস্টার্সে। এবং আমাদের ড্যাফোডিলের শিক্ষকরা সে সমস্ত ইউনিভার্সিটিতে যান সেখানে টিচিং করানোর জন্য। টিচারদেরও এক্সচেঞ্জ প্রোগ্রাম হয় 1 মাস 2 মাস বা কয়েক সপ্তাহে, এবং ওই সমস্ত ইউনিভার্সিটি থেকেও টিচাররা আসেন, ভিজিটররা আসেন। সো এই দিক থেকে আমি বলবো যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল খুবই অ্যাক্টিভ একটা ইউনিভার্সিটি। এবার আমি যদি আমার ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স নিয়ে বলতে চাই, আমার ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স প্রথম শুরু হয়েছিল 2023 সালে। 23 সালে আমার দেশের বাইরে যাওয়া। আমি ইউএস এম্বাসি কর্তৃক আয়োজিত, ইউএস এম্বাসি ফান্ড করেছিল একটা প্রোগ্রাম। আমার ইউএসএতে 1 মাসের একটা সামার এক্সচেঞ্জ প্রোগ্রাম ছিল ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ড বাল্টিমোর কাউন্টিতে, যেটার পুরো ফান্ড আসলে ইউএস এম্বাসি ঢাকা করেছিল। এবং তখনই আমার প্রথমবার দেশের বাইরে যাওয়া। তো ওই সময় আসলে যত আমার সাপোর্ট লেগেছে, ড্যাফোডিল থেকে সব ধরনের ডকুমেন্টেশন সাপোর্ট দেওয়া হয়েছে, তো থ্যাঙ্কস টু ড্যাফোডিল। বাট আমার বিগেস্ট এক্সপিরিয়েন্স যদি আমি বলি, যেটা আমি ড্যাফোডিল থেকে, ওই যে তুমি যেটা বলছিলে যে 6 ক্রেডিটের একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম করা যায়, আমি আমার সেকেন্ড ইয়ারে থাকাকালীন আমি এক্সচেঞ্জ প্রোগ্রাম করার জন্য সুইডেনে গিয়েছিলাম। তুমিও গিয়েছিল অবনী আমার সাথে, কিন্তু সুইডেনে। সো আমরা একসাথেই গিয়েছিলাম সুইডেনে। আমরা একটা সেমিস্টার এক্সচেঞ্জ করি। আমরা সুইডেনে 6 মাস মাদারদানাস ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, এবং আমরা সেখানে বেশ কিছু আইটি কোর্স নিই এবং বিজনেস কোর্সও নিই। এবং সেই কোর্সগুলো ড্যাফোডিল আসার পর ড্যাফোডিল থেকে আমাদের ওয়েবও করে দেওয়া হয়, আমাদের ট্রান্সক্রিপ্টে অ্যাড করে দেওয়া হয়। সো এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এর বাইরেও আমার আরও কিছু টুকটাক ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স আমি যদি ছোটো করে অ্যাড করার চেষ্টা করি। আমরা যখন সুইডেনে ছিলাম তখন বেশ কিছু ইন্টারন্যাশনাল কনফারেন্সে অংশগ্রহণ করার জন্য, প্রোগ্রামে ট্রেনিং কোর্সে অংশগ্রহণ করার জন্য আমরা পোল্যান্ডে গিয়েছিলাম। আমি পোল্যান্ডে গিয়েছিলাম 2 বার। সেখানে 7 দিনের একটা প্রোগ্রাম ছিল, 3 দিনের একটা কনফারেন্সেস ছিল। এরপর আমরা হাঙ্গেরিতে গিয়েছিলাম, তুমি একসাথেই গিয়েছিলাম। সেখানে 10 দিনের একটা সাস্টেনেবিলিটি ট্রেনিং ছিল। সো ওই প্রোগ্রামগুলো আসলে ফুললি ফান্ডিং ছিল, এবং হচ্ছে যে সুইডেনের 6 মাসটা ফুললি ফান্ডেড ছিল, থ্যাঙ্কস টু ইউরোপিয়ান ইউনিয়ন অ্যান্ড অবভিয়াসলি থ্যাঙ্কস টু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যাট ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আসলে যাদের সাহায্য ছাড়া এটা সম্ভব হতো না, কারণ ড্যাফোডিল থেকে প্রত্যেক সেমিস্টারই প্রায় 50 থেকে 100 জন আমি বলবো, এবং আমাদের আইটিএম ডিপার্টমেন্ট থেকেও হচ্ছে যে কিন্তু প্রত্যেক সেমিস্টারই হচ্ছে এক্সচেঞ্জের স্টুডেন্টরা বাইরে যাচ্ছে। প্রত্যেকটা ব্যাচে আছে, প্রত্যেকটা ব্যাচ থেকে ইভেন অ্যাকচুয়ালি আছে বলবো, বলাটা ভুল হবে, অনেকেই মাইন্ড করতে পারে, সবার জন্য সুযোগটা আছে। অবনী যেটা বললো যে সবাই চাইলে 6 ক্রেডিট দেশে বাইরে করতে পারে, জাস্ট দে হ্যাভ টু বি কোয়ালিফাই টু মেইনটেইন সার্টেন রুলস। ডেফিনেটলি একটা জিনিস খুব বেশি বলতে গেলে চল আছে যে আইটিএম ডিপার্টমেন্ট থেকে বেশি এইটা অনেক বেশি। সো যেটা বলছিলাম অবনী আর কি, যে খুবই অ্যামেজিং এক্সপিরিয়েন্স ওভারঅল ইন্টারন্যাশনালি, এবং 6 মাস সুইডেনে ছিলাম আমি সর্বশেষ যে ইন্টারন্যাশনাল প্রোগ্রামটা করেছি, আমার সোশ্যাল কমিউনিটি সার্ভিসের সাথে সম্পৃক্ততা আছে। আমার নিজের একটা সংগঠন আছে যেখানে আমরা বিভিন্ন জিনিস নিয়ে কাজ করছি, ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে। তো সেটার প্রেক্ষিতে আমি COP30 যে একটা সিমুলেশন প্রোগ্রাম হয়েছিল গত বছর, আমি ইজিপ্টে গিয়েছিলাম। সেখানে 7 দিনের একটা COP সিমুলেশন হয়েছিল। সো এটা হয়তো একটু লম্বা একটা গল্প, অন্যদিন আলোচনা করবো। বাট ওভারঅল আমি যতগুলো প্রোগ্রামে দেশের বাইরে গিয়েছি সব জায়গাতেই ড্যাফোডিলের সাপোর্ট ছিল সর্বোচ্চ, এবং ডিপার্টমেন্টের সাপোর্টটাও সর্বোচ্চ ছিল। কারণ আমরা জানি যে বিদেশে যেতে গেলে অনেক কিছু লাগে, রেকমেন্ডেশন লেটার্স, একটা পারমিশন লেটার ইস্যু করতে হয়, অনেক কিছু ইস্যু করতে হয়, এবং এই সব কিছুতে ডিপার্টমেন্ট যদি কোলাবোরেটিভ না হয় খুবই কষ্টকর হয়ে যায়। ইভেন আমরা যখন মাস্টার্সের জন্য দেশে বাইরে যাওয়ার প্ল্যান করবো, সেক্ষেত্রেও ডিপার্টমেন্টের হেল্পটা আমার লাগবেই। অ্যান্ড আইটিএম ডিপার্টমেন্ট শুরু থেকে আমার প্রত্যেকটা বিদেশের জার্নিতে, আমার প্রত্যেক ইনিশিয়াল এক্সপিরিয়েন্সে ডিপার্টমেন্ট আমাকে হেল্প করেছে, থ্যাঙ্কস টু ডিপার্টমেন্ট অফ আইটিএম অ্যাজ ওয়েল। আমি এখন তোমাকে কোশ্চেন করতে চাবো নি, যে আমরা একসাথে সুইডেন ছিলাম। সো তুমি সুইডেনের কিছু অভিজ্ঞতা শেয়ার করলাম আমাদের, এবং আমরা একসাথে কিন্তু পোল্যান্ডে একটা কনফারেন্সও করেছি 7 দিনের। আমরা একসাথে হাঙ্গেরিতে একটা 10 দিনের প্রোগ্রাম করেছি সাস্টেনেবল ট্রেনিং এর। সো তোমার অভিজ্ঞতা আমি ফিল কাইন্ড অফ এরকম হয়ে গেল না যে গেস্টরাই হোস্ট গেস্ট হয়ে গেছে।
হ্যাঁ, আমাদের হোস্ট কিন্তু অনেক ট্যালেন্টেড। আমরা কিন্তু আমাদের হোস্টের গল্প শুনতে চাই আসলে। আমরা কেন ফিরিয়ে চাইবো না? আপনার জন্য আমরা হোস্ট দেন আমরা হোস্ট। হ্যালো আপনি, ওয়েলকাম টু দ্য শো। নাও শেয়ার ইউর এক্সপেরিয়েন্স। আচ্ছা, আমার গল্প হয়তো লম্বা করে অন্য একদিন বলবো। ছোটখাটো যদি কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করি, যেমন আমি যখন সুইডেনে ছিলাম, আমরা হচ্ছে আইটিএম এর পড়ার থ্রুতে একটা খুব ভালো সুযোগ সুবিধা পাই, যেটা অন্যান্য আইটিএম স্টুডেন্টের জন্য ট্রু। কারণ বুসরা যখন বলতেছিল যে আইটিএম থেকে সেমিস্টার যে অনেক বেশি স্টুডেন্ট যাইতে পারে, এর কারণ হচ্ছে যখন কোনো একটা পার্টনার ইউনিভার্সিটি স্কলারশিপ অফার করতেছে বিজনেসের স্কুলের জন্য, প্লাস হচ্ছে ওদের সিএস এর জন্য বা টেক স্কুলের জন্য, দুই জায়গায় আইটিএম স্টুডেন্টরা কিন্তু কোয়ালিফাইড হইতেছে। কারণ আমাদের স্টুডেন্টদের আইটির যে প্রি রিকুইজিট এটাও পূরণ হইতেছে, প্লাস যেই বিজনেসের প্রি রিকুইজিট এটাও পূরণ হচ্ছে। তো তারা দেখা যাচ্ছে যে দুই ট্র্যাকে অ্যাপ্লাই করতে পারতেছে, যেই কারণে আমাদের নাম্বারটা আসলে অনেক বেশি। আর যেমন আমাদের যে একটু অ্যাড করি, হ্যাঁ। আমাদের যে সিলেবাসের কারিকুলামটা এটা কিন্তু দেশের বাইরের কারিকুলামের সাথে হচ্ছে কানেক্টেড, এশিয়ান স্ট্যান্ডার্ড। একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। ঠিক এই কারণে আই গেস হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট থেকে বেশি স্টুডেন্টস যায় অন্য ডিপার্টমেন্টের তুলনায়। হ্যাঁ, এটা ট্রু। এবং আমি যেটা বলতেছিলাম যে আমাদের স্টুডেন্টরা আইটিতেও যেমন একই সাথে গেছে, প্লাস হচ্ছে বিজনেসেও গেছে। যেমন আমি এবং শরীফ দুজন কিন্তু কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের আন্ডারে সুইডেনে পড়াশোনা করছি। রিসেন্টলি আমাদের একজন স্টুডেন্ট নেদারল্যান্ডে যাচ্ছে, যে বিজনেস স্কুলে যাচ্ছে। সো ওভারঅল দেখা গেছে সব দিকে আমাদের আসলে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আছে। তো তোমরা যেহেতু একটু হোস্ট, আমি এবার একটু বেশি সময় নিই। এটা হচ্ছে সুইডেনের এক্সপেরিয়েন্সটা সত্যি অ্যামেজিং ছিল। আমার আসলে গ্লোবাল এক্সপোজার, আমার মানে কি বলবো, ওয়ার্ল্ড সম্পর্কে একটা ভ্যাস্ট নলেজ গেইন করছি আমরা। কারণ নট অনলি সুইডেন, আমি তো সুইডেন গেছি, শরীফ দুজার পোল্যান্ড গেছি, আমি অবশ্যই একবার গেছি। এরপরে আমরা হাঙ্গেরিতে প্রোগ্রাম করছি। সো ওভারঅল দেখা গেছে যে আমরা অনেক মানুষের সাথে মিশছি। যেমন আমি যদি এখন বলি, আমার পৃথিবীর কমপক্ষে 18-19টা দেশে খুবই ভালো ভালো ফ্রেন্ড আছে। ইন্টারন্যাশনাল ডর্মে থাকা, বিভিন্ন প্রোগ্রামে যাওয়া। তো দেখা যায় যে ওদের লাইফ থেকে আমাদের অনেক কিছু শেখারও থাকে ওদের সাথে যখন আমরা আড্ডা দিই, গল্প করি। তো কারিকুলামের ব্যাপারে যদি বলি, হ্যাঁ, অনেক ভালো কারিকুলাম ছিল সুইডেনে। আইটিএম এর সাথে আমরা ম্যাচ করে পড়তে হয়েছি। সিএস এর প্রোগ্রামে যাওয়ার পরে আমরা হচ্ছে প্রি রিকুইজিট মেলার কারণে ইন্টারন্যাশনালাইজেশন প্রসেস অফ বিজনেস নামে একটা কোর্স করছি, যেখানে রুশা যেমন শার্ক ট্যাঙ্কের কথা বললো, ইউরোপে এটাকে আমরা ড্রাগনস ডেন। সো আমরা এটা ড্রাগনস ডেনের সিমুলেশন করছি এই জায়গায়। এটা খুব ইন্টারেস্টিং একটা পার্ট ছিল আমাদের লাইফের। সো এটা নিয়ে হয়তো একটা আলাদাই পডকাস্ট করা যাবে, আই থিঙ্ক 2-3টা। অনেক কথা আমি রেখেছি যে সারা রাত কথা বলা যাবে ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স নিয়ে। লাইক সুইডেনে আমরা অনেক মজা করেছি। অবনি, তোমার কি সুইডেনের মজার এক্সপিরিয়েন্স আছে? হ্যাঁ, একটা মজার এক্সপিরিয়েন্স আছে যেটা শরীফ পায় নাই। সেটা হচ্ছে যে আমরা ম্যান ভার্সাস ওয়াইল্ড দেখছি না, তো এখানে যেটা হয় যে ওরা একটা জনমানবহীন দ্বীপে যায় থাকে। আমরা সিমিলার কাইন্ড অফ একটা এক্সপিরিয়েন্স দিয়েছিলাম। আমরা রাফটে এরকম জায়গায় গেছিলাম। শরীফ আসলে ভয়ে যায় না, ও ভয় পাইছে যে কি হবে না। আমি সাঁতার পারি না। তো লাইফ আসলে আমাকে চ্যালেঞ্জ দিতে হয়, নাহলে লাইফটাকে লাইফ মনে হয় না। তো থ্যাংক ইউ ফর দ্য অ্যাডভাইস। জুনিয়র হয়ে সিঙ্গেল ক্যান্ডিডেট। আচ্ছা, আমরা আসলে আমরা শরীফের কথা বাদ দিয়ে এখন আমরা একটু বুশের ইন্টারন্যাশনাল হয় হ্যাঁ, আমরা বসে এখন একটু শুতে চাই। বসে লাইক তুমি তো জাপানে গিয়েছিলে তাই না? জি জি ভাই, আমি আবার বস্তুটা গেলাম নাকি, সরি। সো জাপান এটা আমার খুবই ফেভারিট একটা কান্ট্রি, হ্যাপি ড্রিম কান্ট্রি বা ড্রিম কান্ট্রি। অ্যান্ড আমি আমার লাইফে এখন পর্যন্ত আমি ইউরোপ, আমেরিকা, আফ্রিকা মিলিয়ে 14টা কান্ট্রি ভ্রমণ করেছি ফুলি ফান্ডেড। শুধু জাপান যাওয়া বাকি আমার। আই ওয়ান্ট টু গো জাপান। সো জাপানি আমার জাপানি ভাষায় কিছু একটা বলো। আচ্ছা, আগে জাপানের এক্সপিরিয়েন্স শুনি আমরা, তারপর জাপানের ভাষায় কিছু চেষ্টা করবো। আমি একটু অ্যাড করতে চাই। আমার কিন্তু এক্সচেঞ্জ বা সেমিস্টার এক্সচেঞ্জের ব্যাপারটা কিন্তু দুইটা ছিল। একটা হচ্ছে অনলাইন বেসড ভার্চুয়াল, যেটা ইন্দোনেশিয়াতে ছিল, ভার্চুয়াল একটা অনলাইন বেসড সেমিস্টার এক্সচেঞ্জ ছিল। আর সেকেন্ডটা যেটা আমি সরাসরি গিয়েছিলাম, অলরেডি বলে ফেলছে যে জাপানে। সত্যি কথা বলতে এক্সপিরিয়েন্সটা যদি বলি, আমি আমার লাইফকে আমি নতুনভাবে মানে আবিষ্কার করতে বলতে গেলে, টু বি অনেস্ট। কারণ আমি খুব একটা মানে এমন একটা ফ্যামিলিতে থেকে আসছি যেখানে হচ্ছে খুব মানে রেস্ট্রিকশন মেনটেন করে, যে না এটা করা যাবে না, ওইটা করা যাবে না। প্রচন্ড কনজারভেটিভ একটা ফ্যামিলি থেকে। বাট সেই কনজারভেটিভ ফ্যামিলি থেকে আমার প্যারেন্টস, আমার আব্বু আম্মু খুবই সাপোর্টিভ ছিল। আমাকে কখনোই মানে দেশে বাহিরে যাওয়া, একা একটা মেয়ে কি করবে হ্যান ত্যান এইসব নিয়ে কখনোই ওরা চিন্তা করে না। ওরা মনে হচ্ছে যে না, জীবন একটাই, জিলে আপনি জিন্দেগি, কাইন্ড অফ এরকম। তো জাপানে যাওয়ার পর এত ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস হয়েছে ওদের সাথে। স্টিল আমি কিন্তু আমি দেশে ব্যাক করছি প্রায় 6-7 মাস হয়ে গেছে। স্টিল আমার ওদের সাথে কথাবার্তা হয়। তারপর হচ্ছে এত ইন্টারেস্টিং টাস্ক আমাদের দেওয়া হয়েছিল। মানে এক কথা বলতে গেলে আমি জীবনটাকে নতুনভাবে এক্সপ্লোর করতে। আর যেটা সবচেয়ে বেশি আমি জাপানে যাওয়ার পর আমি রিয়েলাইজ খুব
অ্যামাজন যে সোলো ট্রাভেলার, আমি একা একা এই হাইকিং করতে চলেছি, এই সমুদ্রের পাড়ে চলে যেতেছে। জাপান তো অবভিয়াসলি একটা দ্বীপ, তো অনেক শুনে যেখানে জাপানে যেখানে যে আপনার যে স্থিতিতে যাবে আপনি সমুদ্র পাবেন, মানে বিচ পাবেন। তো সেই পার্সপেক্টিভ থেকে আর অ্যানিমে যে ব্যাপারটা আপনার মনে হয় ওইটা থেকে বেশি না আমি আমি না এইটা মানুষজন বললে বিশ্বাস করে না। আমি আমার লাইফে কখনো এনিমে দেখি নাই। আমি এনিমে দেখা ছড়া জাপান লাভার। আলা নিজেও কখনো হলিউড এনিমে দেখিনি। নিজেও কখনো অ্যানিমে দেখি নাই। আর জাপানে আরেকটা মজার কাহিনী হলো, আমি শুরুতে বলছিলাম যে কেন আমি আইটিএম এ আসছি, সেখানে যে আমার জাপানে একটা মানে ইউনিভার্সিটি হয়েছিল, কিন্তু ফর সাম রিজন আমি জাস্ট মানে করি। কিন্তু ফাইনালি দেখা গেল যে আমি সেই কান্ট্রিতে গিয়েছি by the help of Daffodil International University, International Affairs, and obviously my department. অফ কোর্স। হ্যাঁ, তো এক্সপেরিয়েন্স আসলে এটা যদি আমি শুরু মানে বলতে যাই অনেক লম্বা স্টোরি হবে। এই জন্য আসলে কবি বলেছিলেন যে তোমরা যদি মন থেকে কিছু চাও পেয়ে যাবে। হ্যাঁ, এরকম। তো বুশরা যেরকম মন থেকে জাপান চেয়ে পেয়ে গেছে, আশা করি আমি একদিন জাপান পেয়ে যাবো। আচ্ছা, এই বুশরার কথা থেকে মনে তুললো সোলো ট্রাভেলার, সে জাপানে যেখানে সেখানে সোলো ট্রাভেলিং এ চলে যেত। তখনই আমাদের তো অনেক সোলো ট্রাভেলিং এর গল্প আছে। আমরা অবশ্য সুইডেনের ভিতরে চলে যেতাম না, আমরা অন্য দেশে চলে যেতাম। আমাদের সেনজেন ভিসা ছিল, সো আমরা সকালে এই সুইজারল্যান্ডে চলে যেতাম নাস্তা খেতে, বিকালে আবার পর্তুগাল চলে যেতাম হচ্ছে আমরা ডিনার ট্রিপ। আপনাদের স্টেশন আমার হিংসা হচ্ছে। হিংসা পাওয়াটাই স্বাভাবিক। মানে আমরা কতগুলো কান্ট্রি ভিজিট করেছি সুইডেন ছাড়াও, ইউরোপের আমরা 10-11টা কান্ট্রি ভিজিট করেছি। এবং এখানে আমি একটু অ্যাড করতে চাই, অনেকে আসলে কমপ্লেক্স মনে করে। আসলে সেনজেন ভিসাটা অনেকেই অনেক সুপ্রিমেসি হিসেবে দেখে। অ্যাকচুয়ালি ট্রু যে সেনজেন ভিসাটা কিভাবে কাজ করে, যে তুমি যখন একজন ইরাসমাস প্লাস এক্সচেঞ্জ স্টুডেন্ট হয়ে ড্যাফোডিল থেকে দেশের বাইরে যাচ্ছ, তুমি সেনজেন ভিসাটা নিয়েই যাচ্ছ এবং তুমি সেনজেনের যে কোনো কান্ট্রিতেই যাচ্ছ, সেখানে তুমি অন্য সবগুলো কান্ট্রি ভিজিট করতে পারবে এবং কোথাও কোনো রেস্ট্রিকশন নেই। তোমার যেখানে খুশি সকালে এক দেশে, বিকালে এক দেশে তুমি চলে যাবে এবং খরচও খুবই আসলে সাধ্যের মধ্যে। সাধ্যের মধ্যে সবসময় থাকে না, তবে আমরা ওইভাবে মিলাই যাই। আমি এখানে একটু একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে জাপানে যাওয়ার পর যেটা আমার সবচেয়ে বেশি অবসেশন ছিল যে আমি বুলেট ট্রেনে চড়বো, ওয়ার্ল্ডের মানে ফাস্টেস্ট ট্রেন। অ্যান্ড সেটা তো আমার চড়ার অভিজ্ঞতা হয়েছিল তখন। ও যেভাবে বলতেছে আমি ভাবছিলাম যে হবেন, হয় নাই, ভুল হয়ে আমি আমার হয়েছে এটা করা। তো সবকিছু মিলা আমি আসলে 4টা মাস আমি আমি নিজেরে খুঁজে পাইছি সত্যি। সুশি আর রামেন খাওয়া হয়েছিল। হ্যাঁ। সুশির টেস্ট কেন না? সুশির একটা রিভিউ যদি সুশির রিভিউটা কি আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে, কিন্তু আদার্স যারা বাঙালি আছে ওরা পছন্দ করে না। রিজন আছে, কারণ এখানে হচ্ছে মানে স্পাইস খুব কম অ্যাড করে। তো যার জন্য অনেকে যারা একটু স্পাইস লাভার, আমরা বাংলাদেশে একটু স্পাইস লাভার, সো লাইক করে না। বাট অনেক আমার কাছে ভালো লাগে যদি প্রপার সস দিয়ে properly। আচ্ছা, আমার ওই জাপান নিয়ে অনেক গল্প আমি শুনতে চাই না, আমি জেলাসি হয়ে যাচ্ছি আসলে। আমরা আবার হোস্টের কাছে ফেরত যাই, আমি হোস্ট থেকে অব্যাহতি দিলাম। হ্যাঁ, আমরা এখন আপনি হোস্ট না হবে বলো না। অনেকক্ষণ ধরে আমি আসলে হোস্টের জায়গা থেকে চলে এসে ভিউয়ার হয়ে গেছিলাম। তো ইন্ডাস্ট্রিয়াল এক্সপোজার নিয়ে যখন আমরা কথা বলতেছি, তখন বুশরা একটা জিনিস বলতো যে 7-8 মাস ধরে ও কিন্তু এখনো কানেক্টেড। আমরা আমাদের সেমিস্টার চেঞ্জ শেষ করছি 2 বছর হয়েছে। আমি স্টিল কিন্তু আমার সুইডেনের বন্ধুদের সাথে গেম খেলি, মাল্টিপ্লেয়ার গেম, ডিসকর্ডে কানেক্টেড থাকে। হ্যাঁ, তো এই যে কানেকশন বিল্ড করা বা কমিউনিকেশন, নেটওয়ার্কিংটাই খুবই এবং এটা কেন আসলে ডেভেলপ হয়েছে আমার মনে হয় যে আইটিএম এ আমরা শুরু থেকে এই যে এত প্রেজেন্টেশন, প্রজেক্ট শোকেসিং এর সবার সামনে প্রেজেন্ট করা, প্লাস হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আছে তাদের সাথে কমিউনিকেশন করা, এই সব কিছু মিলায় আমাদের না আসলে এমন একটা ফাউন্ডেশন তৈরি হয়েছে যেখানে আমরা নেটওয়ার্কিংটা ধরে রাখতে পারতেছি। আমি স্টিল, আমার মনে আছে, শরীফের হয়তো মনে থাকবে, আমরা হচ্ছে একটা জব ফেয়ারে ভলেন্টিয়ার ছিলাম হোকভার্বে। সো হোকভার্বে আমার দায়িত্ব ছিল 2টা কোম্পানি, ওদের সাথে কিন্তু আমি এখন স্টিল কানেক্টেড। তারপরে হচ্ছে আমি 2টা কোম্পানির মধ্যে একটা হচ্ছে অ্যামাজন ওয়েব সার্ভিস, যেটা AWS এর জনাথনের সাথে আমি স্টিল কানেক্টেড। তারপরে আমাদের সুইডেনের একটা অনেক বড় কোম্পানি আছে সিস্টেমের, ওদের সাথে আমি এখন কানেক্টেড। সো ওভারঅল যে কানেকশনগুলো, এগুলো কিন্তু আমাদেরকে অনেক বেশি হেল্প করতেছে ওভারঅল লাইফ। আমি জানি না কখন ওদের ওইখানে জব করতে যাবো কি যাবো না, বাট স্টিল আমার কাছে মনে হয় যে এটা একটা সেলফ মানে রিয়েলাইজেশন যে না ঠিক আছে, মানে আমার সেটা খুব ইম্পর্টেন্ট। নেটওয়ার্কিং নিয়ে বড় করে ছাড়া বলা যায়। হ্যাঁ, এখন সব জায়গায় আমাদের নেটওয়ার্কিংটার প্রয়োজন হয়। আচ্ছা, রিপ্রেজেন্টের কথা একটা জিনিস বলো, অ্যালামনাইদের ব্যাপারে আমি অনেকক্ষণ ধরে কথা বলতেছি। তো সবাই রানিং স্টুডেন্ট, অ্যালামনাইদের নিয়ে একটু কথা বলা দরকার। আমাদের অলরেডি 5টা ব্যাচ গ্র্যাজুয়েট করতেছে এবং সবাই সত্যি বলতে অনেক ভালো করতেছে। হ্যাঁ, আমাদের যদি কেউ অ্যালামনাইয়ের যেই প্রোফাইলটা চেক করে, সবাই বলবে যে না, গ্র্যাজুয়েট করে বের হয়ে এইরকম করে তাদের ক্যারিয়ারে যেই অ্যাডভান্সমেন্টটা হইতেছে, এটা কিন্তু সত্যি অ্যামেজিং। এবং দেখা যাচ্ছে যে আমাদের অলরেডি জুনিয়র ডেভেলপার যেমন আছে, সিনিয়র ডেভেলপার আছে, কেউ একটা এআই কোম্পানিতে ডেটা এনালিস্ট হিসেবে কাজ করতেছে,
প্লাস হচ্ছে যে আমাদের ইনভিজিবল আমাদের হচ্ছে অ্যালামনাই আছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবেও কাজ করতেছে আইটিএম থেকে, অ্যান্ড হচ্ছে আইটি ডেভেলপার হিসেবেও কিন্তু অনেক আছে যায়। হ্যাঁ, সফটওয়্যার ইঞ্জিনিয়ারে কাজ করতেছে, এটা শুনে মনে পড়লো যে কাজ করতেছে সে আমাদের ফ্রেন্ড, সে এখনো গ্রাজুয়েট করে না, বাট স্টিল ও জবে ল্যান্ড করে। That's what ITM is. আমরা কেন বলছি যে it's a combination. You can choose different tracks. আমরা মেজর নিয়ে কথা বলছিলাম. You can choose IT tracks. You can choose business track. You can choose both. হ্যাঁ। Management track. So, oh yes. এর পাশাপাশি বিজনেস অ্যানালিস্ট হিসেবে আমাদের সিনিয়ররা জব করতেছে ইউএস কোম্পানিতে। শরীফ আছে, এর পাশাপাশি আমাদের একটা ভাই আমাদের IT কাছে একজন ভাই আছে, মহিবি আছে, এটা জব ম্যানেজার হিসেবে কাজ করতেছে। সো ওভারঅল আসলে কানেকশন বলো, তারপর হচ্ছে অ্যালামনাই সাপোর্ট বলো, সবকিছু কিন্তু অনেক অ্যামেজিং। প্লাস ডিপার্টমেন্ট মোটামুটি ছোট হতে আমরা সবাই সবাইকে চিনি এবং সবাই সবার সাথে কানেক্ট করতে পারি, কোনো সাজেশন লাগলে কথা বলতে পারি। এই জায়গাগুলো কিন্তু অনেক অনেক বেশি important আমি আমাদের। একটু অ্যাড করতে চাই, উনি আমাকে অনেক জুনিয়র স্টুডেন্ট ওনারা নক দেয় যে আইটিএম ডিপার্টমেন্টটা তো নতুন, আইটিএম ডিপার্টমেন্টের অ্যালামনাই বেসটা এতটাও স্ট্রং না, এতটাও পুরাতন না, আমাকে আসলে আইটিএমে যাওয়া উচিত কিনা। আমি তাদেরকে একটা অ্যাডভাইস দিই যে আসলে অ্যালামনাইদের দেখে আসলে কখনো হচ্ছে যে তুমি একটা ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিতে পারো না। পাশাপাশি অবশ্যই আইটিএম এর অ্যালামনাইরা কিন্তু অনেক ভালো ভালো জায়গায় আছে, দ্যাটস ট্রু। তারপরেও আমি বলবো যে অ্যালামনাই দেখে কোনো ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত না। প্রত্যেকের জীবনে 4টা বছর ইউনিভার্সিটি লাইফে তার এক্সপ্লোরেশনটা আলাদা হয়, তার স্টাডি লাইফ, তার পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ প্রত্যেকের ক্ষেত্রে আলাদা। তার গোল, অবজেক্টিভস, এভরিথিং ইজ ডিফারেন্ট। সো একজন এক জায়গায় যাবে, কেউ ভালো জায়গায় যাবে, কেউ একটু কম ভালো জায়গায় যাবে, কেউ হয়তো একটু সময় নিয়ে যাবে। সো সেক্ষেত্রে সবার স্টোরিটা একরকম হবে না। তো সেক্ষেত্রে তুমি যখন বিচার করবে যে অ্যালামনাইরা কোন জায়গায় আছে, সেটা দেখে কখনো একটা ডিপার্টমেন্টকে বিচার করতে পারবে না। অ্যান্ড তুমি প্রথমে বলেছিলে যে আমরা প্রথম দিকে ভর্তি হয়েছি 2022-23 সালে। আমি তো স্যালুট জানাতে চাই আমাদের অ্যালামনাইদের, যারা ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট ছিল, যারা সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট ছিল, তারা কি দেখে ভর্তি হয়েছে? তারা তো কোনো অ্যালামনাই দেখে ভর্তি হয়নি, তারা ডিপার্টমেন্টটা দেখে ভর্তি হয়েছে, ডিপার্টমেন্টের কোর্স কারিকুলাম দেখে ভর্তি হয়েছে। সো আমার অলওয়েজ রেসপেক্ট থাকবে তাদের প্রতি যে তারা আমাদের থেকেও বেশি ডিপার্টমেন্টকে ভরসা করতো। আমরা তো কিছুটা হলেও দেখেছি, আমি তুমি 6 ব্যাচের স্টুডেন্ট, বুসকাং 9 ব্যাচের স্টুডেন্ট। সো এখনো আমরা শুরুর দিকটাতে আছি। আমাদের যে কয়েকটা ব্যাচ বের হয়েছে সবাই আলহামদুলিল্লাহ খুবই ভালো ভালো জায়গায় আছে। এবং যেটা আমরা বলছিলাম যে রানিং স্টুডেন্টরাই তো অনেক জায়গায় জব করছে। সো এখানে বের হয়েই জব করতে হবে, এটা তো অন্য ডিপার্টমেন্টের কনসেপ্ট হতে পারে, বাট আইটিএম এর ক্ষেত্রে এটা পুরোপুরি ডিফারেন্ট। আর মজার বিষয় হচ্ছে রানিং স্টুডেন্টরা বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে। এটা কিন্তু এটা দেখাও, এটা শুনে আমার মনে হলো আমাদের বুশরায় যেমন 9 ব্যাচ, এরপরে জুনিয়র ব্যাচ 11 ব্যাচের আমি গত পরশুদিন একজনের সাথে কথা বলতেছিলাম। ও হচ্ছে একটা কোম্পানিতে কাজ করতেছে, যারা ওই তোমার মনে হয় মোস্ট প্রবলি ওয়েব ডেভেলপমেন্টের মিরপুরে একটা অফিস। তো 11 ব্যাচের স্টুডেন্টরা যখন কাজ করতেছে ওরা কিন্তু খুবই নিউ, ওরা এবার সেকেন্ড ইয়ারে পড়ে, সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ারে ওরা বিজনেস অ্যানালিস্ট ডেভেলপার হিসেবে কাজ করতেছে। হ্যাঁ, এটা আসলে খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। সো আসলে শরীফ যেটা বলতেছিল এখানে আসলে অ্যাড করার মতো ব্যাপার আছে যে অ্যালামনাই দেখেও সবসময় জাজ করা যায় না, আবার অ্যালামনাই হয়তো অনেক ভালো ভালো আছে কিন্তু সে কতটা সে ডিপার্টমেন্ট স্টুডেন্টের সাথে কতটা কানেক্টেড, এইগুলো কিন্তু অনেক আমরা সবাই কানেক্টেড, টু বি অনেস্ট। হুম। প্রত্যেকটা অ্যালামনাই আমাদের খুবই সাপোর্টিভ, তারা বিভিন্ন সেশনে আসে আমাদেরকে গাইড করে, অ্যান্ড অলওয়েজ দে আর ভেরি সাপোর্টিভ। আমি সত্যি কথা অ্যালামনাইদের রেসপেক্ট। ইভেন দো আমার নিজের ভর্তির সময় তো আমি আপনাকে নক দিয়েছিলাম, তখন যদি আপনি স্টুডেন্ট ছিলেন যে আচ্ছা কি করতে হবে, মানে আপনি আপনার এত বিজি স্ক্যাজুলের মধ্যেও মানে টাইম বের করে আমাকে বলতেছেন যে আচ্ছা বুসরা তোমার আসলে ভর্তির আগে এই প্র্যাকটিস গুলো করে আমার মনে নেই আসলে, আমার মনে আছে আমি আপনাকে নক দিয়ে হ্যাঁ, আমাকে আসলে অনেক স্টুডেন্টে নক দেয়, টু বি অনেস্ট। আমরা যারা আইটিএ আছি তাদের সবাইকেই নতুন স্টুডেন্টরা যারা এই বছর এইচএসসি পরীক্ষা দিয়েছে, যারা অনেকে হয়তো ভর্তি হতে চায়, ভালো একটা সাবজেক্ট খুঁজছে, ডিপার্টমেন্ট খুঁজছে, তারা অনেকেই আমাদের নক দেয়। এবং হচ্ছে যে আমরা যথাসাধ্য চেষ্টা করি হেল্প করার জন্য। আমাদের নেক্সট ব্যাচের ক্লাসেস মনে হয় যে আর কিছুদিন পরে শুরু হচ্ছে, 11 মে থেকে শুরু হচ্ছে। সো এখন তাহলে যারা এইচএসসি পরীক্ষার্থী আছে 2025-এর, তাদের ভর্তিও সুযোগ আছে আপনি, রাইট? হ্যাঁ, 11 মে আগ পর্যন্ত সুযোগ আছে, 12 মে থেকে ক্লাস। তারা তাহলে যদি ভর্তি হতে চায় তাহলে কি করতে হবে তাদের? তাদের হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদেরকে আমরা সাধারণত নিয়ে থাকি এবং তাদের অবভিয়াসলি হায়ার ম্যাথ, ফিজিক্স এবং হচ্ছে ইংলিশে থাকাই লাগবে, এটা সাম সর্ট অফ গ্রেড। এরপরে তারা অ্যাডমিশন অফিসে ডিরেক্টলি কথা বলতে পারে এবং অ্যাডমিশন অফিসের মাধ্যমে সরাসরি আইটেমে ভর্তি হতে পারবে ভাইবা দেওয়ার মাধ্যমে, সিট ফাঁকা থাকা সাপেক্ষে। 11 মের আগে যদি সিট ফিল আপ হয়ে যায় তাহলে সিট খুবই সীমিত আসলে হ্যাঁ, যেহেতু ডিপার্টমেন্ট মোটামুটি ছোট। আর আচ্ছা, একটা জিনিস আমরা না ভুলে গেছি, একটা জিনিস নিয়ে কথা বলতে আসলে আমরা অনেক বেশি গ্লোবাল এক্সপোজার নিয়ে কথা বলতে পারছি, আমরা কিন্তু সার্টিফিকেশন নিয়ে কেউ এখনো পর্যন্ত হ্যাঁ, এই টপিকে পড়ে গেছে। হ্যাঁ, আমাদের কিন্তু থয়কের কাছে সার্টিফিকেশনের
সো আমাদের স্টুডেন্টরা সার্টিফিকেশন কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কেউ একটা ন্যাশনাল সার্টিফিকেশন করবে এটার ভ্যালু কিন্তু অনেক বেশি। সো আমরা আসলে ভেন্ডর সার্টিফিকেশন স্টুডেন্টদেরকে অনেক বেশি এনকারেজ করি এবং ইয়া আপনারা তো হচ্ছে প্রায় শেষের দিকে, হুম। আমি তো এখনো থার্ড ইয়ার, তো অ্যাকচুয়ালি সার্টিফিকেশন জিনিসটা কি এটা যদি একটু বলতেন তাহলে। হ্যাঁ অবনী তুমি বলতে পারো সার্টিফিকেশনটা আসলে কি? দেখা যায় ফর এক্সাম্পল আপনি তো আপনার কারো একটা ইচ্ছা থাকতে পারে ক্লাউড সার্ভিস নিয়ে আসলে তার ক্যারিয়ার গড়তে চায়। সো এটা আসলে ফাউন্ডেশন কিভাবে শুরু হবে বা সে আসলে জবে কিভাবে অ্যাডভান্টেজ পাবে। সো তার যে মনে করো তোমার অনেক নলেজ আছে ক্লাউড নিয়ে, বাট এই নলেজটা যে তোমার আছে এটা তো শোকেস করা লাগবে। So এটা আসলে কিভাবে আমি শোকেস করবো, এটা হচ্ছে একটা সার্টিফিকেশন এক্সামিনেশন দাও, যেমন ক্লাউড। এটা অনেকটা আইএলস এর মতো, যেটা আসলে প্রুফ করে যে আমি ওই সাবজেক্ট এক্সপার্ট আইএলস। দ্যাটস ইট, এটাই আমি বলতে চাচ্ছিলাম যে আহ, যেমন আমি ক্লাউডের কথা বললাম, অ্যামাজন একটা সার্টিফিকেশন অফার করে, ক্লাউড প্র্যাকটিশনার সার্টিফিকেশন, সলিউশন আর্কিটেক্ট সার্টিফিকেশন, যেগুলো আমাদের স্টুডেন্টরা করতে পারে। এবং মজার বিষয় সেটা হচ্ছে যে এটার জন্য আমরা 6 ক্রেডিট তো দিয়েই থাকি, এবং কেউ যদি কোনো সার্টিফিকেশন করে ড্যাফোডিল বা আইটিএম থেকে, তাদের ওই ড্যাফোডিলকে 6 ক্রেডিট টাকা দেওয়া লাগে না, এটা আমরা মাফ করাই দিই। যেটা কিন্তু অনেক টাকা, 22-23 মানে নর্মালি 6 ক্রেডিটের এই কোর্সটা করতে সে যদি অন্য কিছু চুজ করতো, এবং তাহলে দেখা গেছে যে তার ড্যাফোডিলকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ টাকা পে করতে হতো ওই 6 ক্রেডিটের কোর্স করার জন্য। বাট কেউ যদি সার্টিফিকেশনটা চুজ করে তাহলে সে তো অলরেডি হয়তো সার্টিফিকেশন করার জন্য কিছুটা ফি দিচ্ছে, নির্দিষ্ট এক্সাম ফিটা দিচ্ছে, যেটা আসলে গ্লোবালি রিকগনাইজ। তো ড্যাফোডিলকে তাহলে 6 ক্রেডিটের টাকা দিতে হচ্ছে না, যেটা আইটিএম ডিপার্টমেন্ট থেকে ওয়েব করে দেওয়া। ওয়েব করে দেওয়া হচ্ছে। তার মানে তার অনেকটা এমন হলো যে কোর্স কারিকুলামের টাকা সে একটা সার্টিফিকেশন পাই যাচ্ছে, ভেন্ডর সার্টিফিকেশন, যেটা তার যখন জবে এন্টার করছে সেটা অনেক হেল্প করতেছে। যেমন আমরা AWS এর সার্টিফিকেশন, তারপর হচ্ছে সলিউশন আর্কিটেক্টের সার্টিফিকেশন, তারপরে আমাদের হচ্ছে প্রজেক্ট ম্যানেজার CAPM সার্টিফিকেশন আছে, সার্টিফাইড অ্যাসোসিয়েট প্রজেক্ট ম্যানেজমেন্ট, যেটা আসলে আমাদের অনেক স্টুডেন্ট করে। এবং এই সার্টিফিকেশন গুলাতে দেখা যায় যে ওরা যখন এন্ট্রি লেভেল জবে ঢুকতেছে ওরা কিন্তু খুব ফাস্ট প্রমোশন নিতে পারতেছে, কারণ ও শুরু থেকেই জানে এবং এইচআরও জানতেছে না এই মানুষটার আসলে এই রিলেটেড একটা ভালো নলেজ আছে, না হলে তো আর নিশ্চয় সার্টিফিকেশনটা পাস করার কথা না। তো আমরা আসলে অনেক ক্ষণ ধরে কথা বলতে ছোট করে আমি এটা অ্যাড করতে চাই, উনি এই সার্টিফিকেশন টপিকটা শেষ করবো আমি এটা দিয়ে। সেটা হচ্ছে যে তোমার মনে আছে কিনা, আমরা যখন সুইডেনে গিয়েছিলাম আমাদের একজন ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল, যিনি বাংলাদেশ থেকে সার্টিফিকেশন করে দেশের বাইরে গিয়েছিলেন, এবং সেখানে কিন্তু বাংলাদেশ থেকে তিনি জব নিয়ে গিয়েছেন। উনি প্রজেক্ট ম্যানেজমেন্টের অ্যাডভান্স সার্টিফিকেশন দেশ থেকে করে গিয়েছিলেন, এবং ওইখানে গিয়ে উনি প্রজেক্ট ম্যানেজার হিসেবে, আইটি প্রজেক্ট ম্যানেজার হিসেবে সুইডেনে জব করছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে সার্টিফিকেশন করলে দেশে যেমন কাজের সুযোগ আছে, দেশের বাইরেও কিন্তু একই রকম ভাবে কাজের সুযোগটা আছে। আচ্ছা হ্যাঁ, আমরা আসলে অনেকক্ষণ অনেক বিষয় নিয়ে কথা বললাম, আজকে অনেক লম্বা আলোচনা হয়েছে। হ্যাঁ। আইটেম নিয়ে চাইলে আরো অনেক অনেক লম্বা আলোচনা করবো। এটা বলে যে পুরোটা রাত চলে যাবে আসলে সারাদিন। আচ্ছা আমরা একটু একটা সুন্দর এন্ড নোট দিয়ে আমাদের আলোচনাটা শেষ করি। তো আমরা শুরুতেই শরীফের কাছ থেকে একটা এন্ড নোট নিই। এন্ড নোট আমি বলবো যে আমি কয়েকটা কথা বলতে চাই। প্রথমত যারা জুনিয়র আছে, জুনিয়রদের প্রতি আমার পরামর্শ থাকবে যে আইটিএম ডিপার্টমেন্টকে তোমরা জেনে ভর্তি হয়েছো, সো আইটিএম ডিপার্টমেন্টকে ওন করার দায়িত্বটাও তোমাদের, এবং ঠিকভাবে পড়াশোনা করাটা আসলে মূল কথা। ঠিকভাবে পড়াশোনা করলে আইটিএম এর যে অবজেক্টিভসটা, যে এই যে আমরা আইটি বিজনেসের কম্বিনেশন ক্যারিয়ার নিয়ে কথা বলছি, সেই জায়গাটা ফুলফিল হবে। এবং রেগুলার আমরা যদি পড়াশোনা থাকি এবং ডিপার্টমেন্টের নির্দেশনাগুলো মেনে চলি, তাহলে আমাদের ডিপার্টমেন্টের অবজেক্টিভ যেমন ফুলফিল হবে, আমাদের নিজেদের ক্যারিয়ারের অবজেক্টিভসগুলো ফুলফিল হবে। এটা থাকবে হচ্ছে আমার জুনিয়রদের প্রতি পরামর্শ। আর যারা আসলে আজকে আমাদের শো দেখেছে, অনেকে হয়তো আইটিএম সম্পর্কে নতুন জেনেছে, আপনাদের প্রতি পরামর্শ থাকবে যে আপনারা আইটিএম নামটাকে আপনারা ছড়িয়ে দিন। আমরা যেমন সিএসসি, সফটওয়্যার, সিভিল, মেকানিক্যাল, অন্যান্য ডিপার্টমেন্ট নিয়ে আমরা জানি, কথা বলি। সো আমরা আইটিএমটাও যেন একটা এরকম প্রতিষ্ঠিত একটা নাম হয়ে দাঁড়ায়, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং আমাদের স্বপ্ন। আচ্ছা আমরা এবার একটু বুশার কাছে আসি। হ্যাঁ, আমার এন্ড নোটটা কি সবার জন্য? ওয়েল আমার নোট হচ্ছে জুনিয়রদের উদ্দেশ্যে যদি বলি, দেখো লাইফটা একটাই, তো যেহেতু লাইফ একটা, তো তোমার এমন কিছু ক্যারিয়ার চুজ করতে হবে যেখানে হচ্ছে তুমি ভ্যারাইটিস অপশন পাচ্ছ। অ্যান্ড অবভিয়াসলি লাইফে মাঝে মাঝে একটু ট্যুর দেওয়া উচিত, সোলো ট্যুর, যেটা আমরা কিন্তু অলরেডি এক্সচেঞ্জ যে মাধ্যমে আমরা সেটা কিন্তু গেইন করতে পারি। তো আর ক্যারিয়ারের জন্য এখন 2026 সাল, কয়েক বছর পর টোটালি আইটি বিজনেস বেস হয়ে যাবে। তো বলবো যে এই আইটিএম ডিপার্টমেন্টটাকে মানে দেখো যে আইটিএম ডিপার্টমেন্টটা কেমন, এটা একটু স্টাডি করো। দেন আমাদের যেরকম মনে হয়েছিল যে না মানে ইন্টারেস্টিং একটা কারিকুলাম, অ্যান্ড আমরা যখন ভর্তি হই আমাদের কোনো রিগ্রেট নাই যে কি সাবজেক্টে ভর্তি হলো, এই রিগ্রেটটা আমাদের নাই। তো আমি বলবো যে ইটস দ্য বেস্ট সাবজেক্ট অ্যান্ড জাস্ট ওয়েলকাম ইন ইউর ডিপার্টমেন্ট।
দ্যাটস ইট। থ্যাংক ইউ মুশফিয়ান শরীফ। আমি নিজেও যেহেতু আইটিএম স্টুডেন্ট, সো আমার রিগ্রেটের কথা শুনে মনে পড়লো, হ্যাঁ 4 বছর পরে এসে আমি যেই ডিসিশনটার জন্য রিগ্রেট করি না সেটা হচ্ছে আইটিএম এ পড়তে হবে। কারণ একটা স্টুডেন্টের ব্যাচেলর লাইফে আমার মনে হয় এর থেকে বেশি অ্যাচিভ করার মানে খুব বেশি কেউ এত স্বপ্ন দেখে আসলে ব্যাচেলর লাইফে আসে না। আমি আমার এই 4 বছরের লাইফে জব করছি, মানে ওরাও যেমন জব প্লাস ইন্টার্নশিপ এক্সপোজার পাইছে, আমি ইন্টার্নশিপ এক্সপোজার পাইছি, ফুল ফান্ডেড স্কলারশিপ, আমি 10-11টা দেশ অলরেডি এক্সপ্লোর করে ফেলছি। সো ওভারঅল আইটিএম আমাকে এমন একটা ফাউন্ডেশন দিছে যেটা আমাকে ভবিষ্যতে অনেক বেশি হেল্প করবে যে কোনো জায়গায় আমি যদি ভালো করতে চাই। সো সবাইকে ধন্যবাদ যারা আমাদের পডকাস্টটা দেখছেন, এবং কেউ যদি ডিপার্টমেন্ট সম্পর্কে আরও কিছু জানতে চান অবশ্যই আমাদেরকে নক করবেন ইনবক্সে, আমরা আপনাদেরকে অ্যাসিস্ট করার চেষ্টা করবো। এর পাশাপাশি ড্যাফোডিলের ওয়েবসাইটে তো ইনফরমেশন আছে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ অবনী। থ্যাংক ইউ সো মাচ অভিনব ভাই, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।